সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাঙ্কুর মুস্তাফা। অপার সম্ভাবনা ও শান্তির আশায় 2025 সালে পা রাখল বিশ্ব। এবছর উদযাপন ছিল একটু বেশি জাঁকজমকপূর্ণ। ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্য রঙিন আতশবাজি ও ঝলমলে আলোকসজ্জায় নতুন বছরকে বরণ করে নিল কোটি কোটি মানুষ। কানাডাতেও উদযাপনের মাত্রা ছিল অনন্য। অটোয়া, ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও বেশিরভাগ শহরই সেজেছিল রঙিন বাতিতে। ছিল চোখ ধাঁধানো আতশবাজির সমাহার। হাজির হলো 2025 সাল। 2024 সালের বিদায় ও সম্ভাবনাময় নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বজুড়েই উৎসব উদ্দীপনা ছিল দেখার মতো। নতুন আশা আর অফুরান সম্ভাবনা নিয়ে হাজির হওয়া ইংরেজি নতুন বছর যেন ছিল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। পুরনো বছরের গ্লানি ও আক্ষেপ ভুলে সুন্দর আগামীর প্রত্যাশায় চলে উদযাপন, যাতে অংশ নিয়েছিলেন নানা বয়সীরা। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছর আসে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতিতে। নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা শুরু হয় নিউজিল্যান্ডের আকাশে। ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোকছটা স্কাই টাওয়ারে। উদযাপনের রঙে রঙিন হয়েছে অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউস। আলোর ঝলকানির সাথে আতশবাজিতে উচ্ছ্বাস আনন্দে মাতেন লাখো মানুষ। এবছর 9 টন আতশবাজির প্রদর্শনী হয় সিডনিতে। 2025কে বরণে বর্ণিল সাজে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। সেখানে নতুন বছর শুরুর পরপরই নিউ ইয়ার্স ইভ ক্রিস্টাল বল থেকে জ্বলে ওঠে 32,000 বাতি। জনপ্রিয় চত্বরটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ষবরণ উৎসবে মেতে ওঠেন নিউ ইয়র্কবাসী। কানাডায় কয়েক শহর জ্বলে ওঠে রং বেরঙের আলোতে। সাজ সাজ রবে উৎসবে মাতেন অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, টরন্টো সহ বেশিরভাগ শহরের বাসিন্দারা। এবারও আতশবাজির রঙিন আলো ছড়ায় যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ। থাইল্যান্ডের ব্যাংককে নতুন বছর উপলক্ষে পালিত হয় 3 দিনের উৎসব। সিরিয়ায় রাজধানী দামেস্কেও হয় উদযাপন। খ্রিস্টান মার্কেটে আতশবাজির ধ্বনিতে নতুন বছরকে স্বাগত জানান সিরীয়রা। উড়ান দেশের পতাকা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ছিল না চোখে পড়ার মতো আয়োজন। গেল 2 বছরের মতো এবারও কিয়েভের মাইডান স্কোয়ার ছিল অনেকটা জনশূন্য। নতুন বছরে যুদ্ধের সমাপ্তি দেখার আশায় কিয়েভবাসী। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পালিত হয় বর্ষবরণের জমজমাট আয়োজন। নতুন বছর শুরুর সাথে সাথে আতশবাজি আর লেজার লাইটের রং বেরঙের আলোতে ঝলমলে করে ওঠে বিশ্বের সুউচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। কাতারের দ্বিতীয় বড় শহর লুসাইলের বুলেভার্দে হয় ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী। বর্ষবরণের আয়োজনে কমতি ছিল না চীন, জাপানেও। নতুন বছরের উৎসবের উদযাপন যেমন ছিল বাঁধন ছাড়া, খরচাটাও তেমনি ছিল মাত্রাতিরিক্ত। শুধুই কি নববর্ষ, থ্যাঙ্কসগিভিং, বড়দিন সব মিলিয়ে ডিসেম্বর যেন উৎসব আর বাড়তি খরচের মাস। আর এই ব্যয় সামলাতে হিমশিম খেয়েছেন অনেকেই। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ডিসেম্বরের উৎসব পালন করতে ঋণ নিয়েছেন 36% মার্কিনী। দেশটির এক একজন নাগরিক গড়ে খরচ করেছেন প্রায় $1800। আর উদযাপনের অন্যতম উপাদান আতশবাজির বাজারে চলছে উন্মাদনা। এবছরই যা ছাড়িয়েছে $3.25 বিলিয়নের ঘর। উৎসবের মাসে নানা আয়োজনে মেতে থাকে সারা বিশ্ব। সবচেয়ে বেশি অনুষ্ঠান থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে। থ্যাঙ্কসগিভিং, বড়দিন এবং নতুন বছর ঘিরে বড় অঙ্কের অর্থ খরচ করে তারা। ওয়ালেট হাবের হিসেবে গত বছরের তুলনায় এবছর কেনাকাটায় খরচ বেড়েছে সর্বোচ্চ 3.5%। মরশুম শেষে যা ছাড়িয়ে যাবে প্রায় $1 ট্রিলিয়ন। লেন্ডিং ট্রি জানায়, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মাঝেও 91% মার্কিনী কেনাকাটায় ব্যয় করেছে। পরামর্শক সংস্থা ডেলয়েটের পরিসংখ্যান বলছে, বাজি পটকা, হোটেল রেস্টুরেন্টের খরচ মিলিয়ে এই মৌসুমে প্রত্যেক মার্কিনীর গড় খরচ $1800। লেন্ডিং ট্রির পরিসংখ্যান বলছে, চলতি বছর খরচের জন্য গড় ঋণ $1200।
শতাংশের হিসেবে যা ৩৬%। দেশটির ৫০০টি শহরের খরচের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি গড়ে $৪,২০৬ খরচ করেছে ম্যাসাচুসেটের নিউটনের অধিবাসীরা, সবচেয়ে কম ইন্ডিয়ানার ব্লুমিংটনে, যেখানের বাসিন্দারা প্রত্যেকে গড়ে খরচ করছে $৪১৯। আর বিশ্বজুড়ে উদযাপনের মূল উপাদান আতশবাজির বাজার ছাড়িয়েছে $৩.৫ বিলিয়নের ঘর। $৪.৫% গড় প্রবৃদ্ধিতে ২০৩২ সালে যার বাজার দাঁড়াবে $৩.৫ বিলিয়ন। নুসরাত মৌমি, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র ও কানাডার কুখ্যাত এক মাদক ফেন্টানিল। ভয়ঙ্কর আসক্তি সৃষ্টিকারী এই মাদকের অতিমাত্রায় ব্যবহারে গেল ৯ বছরে কানাডায় প্রাণ গেছে ৫০,০০০ মানুষের। কানাডার জাতীয় স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, হেরোইনের চেয়ে ৫০ গুণ শক্তিশালী এই মাদকের ব্যবহারে মৃত্যুর হার বেড়েছে কানাডায়। চলতি বছরে আফিম থেকে সৃষ্ট মাদকের কারণে যত মৃত্যু হয়েছে তার ৭৯%-এর জন্যই দায়ী ফেন্টানিল, যা ২০১৬ সালের চেয়ে ৩৯% বেশি। কানাডায় আফিম দিয়ে তৈরি মাদক বা ওপিওডের অতিমাত্রা ব্যবহারে মৃত্যু বেড়ে যাওয়ার পেছনে অন্যতম ভূমিকা ফেন্টানলের। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপজ্জনক এক মাদকের নাম ফেন্টানিল। এটি সাধারণত চিকিৎসায় ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহৃত হয়। এর শক্তি মরফিন বা হেরোইনের চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি এবং এর মাত্রাতিরিক্ত ব্যবহার ও অপব্যবহার অত্যন্ত বিপজ্জনক। সম্প্রতি কানাডার জাতীয় স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানায়, দেশটিতে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত, অর্থাৎ ৯ বছরের মধ্যে অপিওয়েডের অতিমাত্রা ব্যবহারের ফলে প্রায় ৫০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ২০১৬ থেকে ২৪ পর্যন্ত দেশজুড়ে ব্যাপক মাত্রায় ফেন্টানিল নামক মাদক ব্যবহৃত হয়েছে। ফলে এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৯,১০৫ মানুষের। কানাডার জাতীয় স্বাস্থ্য সংস্থা আরও বলছে, শক্তিশালী এই মাদকের ব্যবহারে মৃত্যুর হার আগের থেকে বেড়েছে কানাডায়। চলতি বছরে আফিম থেকে সৃষ্ট মাদকের কারণে যত মৃত্যু হয়েছে তার ৭৯%-এর জন্য দায়ী ফেন্টানিল, যা ২০১৬ সালের চেয়ে ৩৯% বেশি। ফেন্টানিলের কারণে অতিমাত্রায় এই মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় স্বাস্থ্য সংস্থা। এই ফেন্টানিলের কারণেই একরকম বাণিজ্য যুদ্ধের মুখোমুখি কানাডা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরেই কানাডায় ফেন্টানিলের ব্যবহার বৃদ্ধি নিয়ে কথা বলছেন। তিনি বলেন, কানাডা যদি ফেন্টানিল ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ না নেয় তাহলে দেশটির ওপর ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। এই অবস্থায় কানাডিয়ান কর্তৃপক্ষ দেশটিতে ফেন্টানিলের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই পদার্থ তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলোর উপর বেশি নজর দিচ্ছে। এ সমস্যা দূর করতে এরই মধ্যে নেওয়া হয়েছে আরও কিছু পদক্ষেপ। ফেন্টানিলের প্রবাহকে রুখতে কানাডা মার্কিন সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি, মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক হেলিকপ্টার ও ড্রোন, স্থাপন করা হয়েছে নজরদারি টাওয়ার যা পরিচালিত হয় মোবাইল ফোনের মাধ্যমে। এছাড়া গঠন করা হয়েছে যৌথ স্ট্রাইক ফোর্স। এই বিশাল কর্মযজ্ঞে ব্যয় করা হচ্ছে $১.৩ বিলিয়ন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই মাদকের কারণে শুধু কানাডায় নয়, যুক্তরাষ্ট্রেও মৃত্যু বেড়েছে আশঙ্কাজনকভাবে। উচ্চশিক্ষার জন্য অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের জায়গা কানাডা। দেশটিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিচ্ছে নানা রকম বৃত্তি। সেরকমই একটি স্কলারশিপ হলো ট্রেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ ২০২৫। এ বৃত্তির জন্য ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। বিভিন্ন ক্যাটাগরিতে $২,০০০ থেকে $২৫,০০০ পর্যন্ত অর্থ পেতে পারেন
যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। চলুন দেখে আসি গত এক সপ্তাহে ঘটে যাওয়া বাংলাদেশের কিছু আলোচিত খবর। চলতি সপ্তাহটা শুরু হয় শীতের দাপটের মধ্য দিয়ে। পৌষের মাঝামাঝি এ সময়ে প্রতিদিনই যেন নেমেছে তাপমাত্রার পারদ। রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা, নওগাঁ ও কুষ্টিয়া সহ ১৩ জেলার উপর দিয়ে বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। এসব জায়গায় শীত কাবু করে নানা বয়সী মানুষকে, বিশেষ করে যারা নিম্ন আয়ের, দুর্ভোগ যেন তাদেরই বেশি। ঠান্ডার জন্য গাড়ি আমরা সকালে বাইর করি, তো এখন ঠান্ডার জন্য গাড়ি ৯টা, ৯:৩০, ৮টার দিক বাইরে করতে হচ্ছে। মাঠে কাজ করা খুব কঠিন ব্যাপার, কাজ করা খুব যাচ্ছে না। আমি না করলে তো পেটে আমার ভাত যায় না, কষ্ট করে আমার কামি করাই নিবেন। টানা ৩ দিন সূর্যের অনুপস্থিতিতে রাজধানীতেও বাড়ে শীতের তীব্রতা। এতে নিত্যদিনের কাজ করাও মুশকিল হয়ে পড়ে অনেকের। বিভিন্ন জায়গায় দেখা যায় খড়কুটোতে আগুন জ্বালিয়ে সাধারণ মানুষ খোঁজ করছেন উষ্ণতার। ঠান্ডার ভিতরে লোকজন নাই তো, এজন্য বেচা কিনা করতে পারাইছি, ঠিক আছে, বেচা কিনাই নাই আমাদের। ঠান্ডায় কর্ম করতে পারতাছি না, ঘরেও থাকতে পারতাছি না। পেটের ক্ষুধা তো আসলে শীত দেখে না, এর জন্য আমাদের বাসা থেকে বাধ্যতামূলক বেরোতে হয়। এভাবে যদি শীত থাকে তাহলে আমরা ফলাফল নিয়ে চলার মতো ক্ষমতা নাই। এই সপ্তাহেই প্রায় সব বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। তবে সব বই নয়, মূলত বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের অল্প কিছু বই আসে। সেটাও একসাথে না আসায় সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মতো অবস্থা হয়নি। তাই নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার সুযোগ হয়নি অনেকের। আজকে সকালে তাড়াতাড়ি চলে আসছি বই নিতে, এখন আমার খুবই আনন্দ লাগতেছে বই নিতে পেরে। একটু খারাপ লাগছে, কারণ এখন পড়া শুরু করতে পারলাম না। কবে মিলবে সব পাঠ্য বই, কিভাবে চলবে পড়ালেখা, সেসব নিয়ে চিন্তায় অভিভাবকরা। অবশ্য শিক্ষকদের আশ্বাস, হার্ড কপি না মিললেও অনলাইন ভার্সন চলে আসায় ঠিকঠাক চলবে পাঠদান। বইটা আগে দিলে আমার মনে হয় খুবই ভালো হয়, ছেলেমেয়েরা দুষ্টামিটা করতে ওইটার উপরই নজরটা রাখে। যেহেতু আজকে প্রথম শুরু হলো, আজকের উদ্বোধনী ক্লাস, আজকে একটা সাধারণ ধারণা দিলাম, আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ ফুল সুইংয়ে ক্লাস করতে পারবো। এ সপ্তাহে ৪৩তম বিসিএসএ নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ জন। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে সরকারি কর্ম কমিশন। ১০ মাস পর ১৫ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন ৯৯ জন। সব মিলিয়ে কমিশনের সুপারিশ পেয়েও ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন। তাদের অনেকে বুধবার সকাল হাজির হন সচিবালয়ের সামনে। ক্ষুব্ধ আর হতাশ কণ্ঠে জানতে চান বাদ পড়ার কারণ। আমার এই বিসিএস এর জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কাঙ্ক্ষিত জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। একবার গেজেটেড হওয়ার পরে আজকে কিন্তু আমাদের জয়েনিং ডেট ছিল, আজকে ১ জানুয়ারি। তো আজকে কেন আমরা এখানে দাঁড়িয়ে আসছি এটা আমরা আসলে কেউ জানি না। ১৫ অক্টোবর যে গেজেট ছিল সেই গেজেটে আসলে আমরা সবাই গেজেটেড ছিলাম, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ৩০ ডিসেম্বর যে গেজেট হলো সেখান থেকে বাদ পড়ি। চলতি সপ্তাহে 31st ঝড় বয়ে যায় দেশের ওপর। পুলিশের নিষেধাজ্ঞার পরও ২০২৫ সালকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজির আয়োজন ছিল চোখে পড়ার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানীর প্রতিটি মহল্লায় পটকা ও ফানো সরিয়ে বিদায় জানানো হয় ২০২৪কে। নতুন বছরে সবার প্রত্যাশা স্বাধীন, সুন্দর ও শান্তির এক বাংলাদেশ। ২০২৫-এ একটি শান্তিপূর্ণ দেশ দেখতে চাই। নতুন করে সংস্কার করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলা, এটাই আমাদের প্রত্যাশা। ২০২৪-এর পরে ২৫-এও আশা থাকবে যেন এভাবে স্বাধীনতা প্র্যাকটিসটা আমরা করতে পারি। পেছনের দিনগুলো খুব খারাপ গেছে, সামনের জন্য ভালো হয়। আম্মু, খালামণি, নানু, আমরা সবাই ঘুরতে এসেছি। নতুন বছরটা অনেক সুন্দর হোক, আমি এটা চাই। এদিকে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর ৫ তারকা হোটেলগুলোতে ছিল নানা আয়োজন। বারগুলো বন্ধ থাকায় ৫ তারকা হোটেলে প্রবেশে ভিড় জমে। নানা সাজে অংশ নেয় বিভিন্ন বয়সী মানুষ। বাংলাদেশের মাটিতে নতুন বছরকে স্বাগত জানায় বিদেশিরাও। দর্শক, কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এতটুকুই। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ জানাতে আমাদের সরাসরি ইমেলে যোগাযোগ করতে পারেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ।